কিন্তু যেটা জরুরি আছে আমাদের সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি আপনাদেরকে পেমেন্ট আমরা করে দিতে পারবো তত সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং সমস্যার সমাধান আমরা চাইছি। প্রায় অ্যারাউন্ড আজকে যেগুলো দেখা যাবে প্রায় সেটা 6,700 750 পর্যন্ত আমরা পেমেন্ট অনলাইন করব, ব্যাংকের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে, কোনো চেকের মাধ্যমে পেমেন্ট করা যাবে না। এটা আমরা বলেই দিয়েছি যে যারা ব্যাংক অ্যাকাউন্ট দেবেন সঠিক ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট দিলে আমরা সেখানে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেই পদ্ধতিতে পেমেন্ট হচ্ছে। কোনো জায়গায় এটা খবর এসেছে যে টাকা আমরা ছেড়ে দিয়েছি গত মাসে, আমরা তার হঠাৎ করে তার বাড়ি যিনি যার মধ্যে জমি ছিল তিনি মারা গেছে। এখন ব্যাংকে সে টাকাটা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা তারা বলছে যে আমরা এই টাকাটা পাবো কীভাবে, বাবা তো এখন চলে গেছেন, তাহলে আমরা টাকাটা পেতে হবে। সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যাংকে বলেছি যে আপনারা এই লিস্ট দিন এবং বিডিও সাহেব এবং স্থানীয় পঞ্চায়েত সেখানে লিখে দেওয়ার সার্টিফিকেট দেবে। ব্যাংকিং অথরিটির সঙ্গে আমরা কথা বলেছি যে একটা এফিডেভিট তারা করে দেবেন, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধান, লোকাল যে স্থানীয় সরকার আছে তারা একটা তার বিলিয়ার সার্টিফিকেট দেবে, সেই অনুযায়ী তারা টাকা দিয়ে দিতে হবে। যেমন আমরা ব্যাংকে আমরা কেউ যখন আমাদের নিজেদের টাকা জমানো থাকে তখন কী হয়, যদি হঠাৎ করে কেউ মারা যান তাহলে তারপরে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে আমরা পঞ্চায়েত প্রধান বা এফিডেভিট করে নিয়ে দিই, দেওয়ার পর তাকে তার লিগেল হেয়ার সার্টিফিকেট করে তার টাকা দেওয়া। এটা আমরা ব্যাংকের সঙ্গে কথা বলেছি যাতে করে এটা পেমেন্ট করে দেওয়া যায়। অর্থাৎ এই টাকাগুলো তারা বাড়ির কাজ করে অধিকার যারা উত্তরাধিকার যারা আছে তারা পেতে পারে। যদি এর ক্ষেত্রে অন্য কোনো সমস্যা হয় সেটা আমরা বিডিও সাহেবকে বলেছি যে টাইম টু টাইম, যেহেতু বিডিও সাহেব স্থানীয় স্তরে আছেন, আইসি সাহেবও স্থানীয় স্তরে আছে, এবং সেক্ষেত্রে তাদের কাছেও যদি কোনো রকমভাবে কোনো সমস্যা এরকম কাগজপত্র যায় তাহলে তারা আমাদের কাছে পাঠাবে, ডিএম স্যারের কাছে পাঠাবে, আমরা সেগুলো প্রসেস করতে শুরু করি। খুব স্বাভাবিকভাবে টাকা পয়সার ব্যাপার যখন সব কিছু দেখে আমাদেরকে টাকাটা ট্রান্সমিট করতে হয়, না হলে সেটা সম্ভব না। এবং আমরা প্রায় অ্যারাউন্ড দেখা যাবে প্রায় 60% আমরা টাকা বিলি করেছি, যেগুলো লিগেল হেয়ার রিলেটেড ইস্যু, সেগুলোর ক্ষেত্রে একটু সময় লাগবে, বুঝতেই পারছেন, ওগুলো আলোচনা করে ছাড়তে হবে। এইগুলো আমরা খুব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছি এবং এলাকার মানুষ তারা সহযোগিতা করছেন এবং তারা যথেষ্ট কোঅপারেটিভ, তারা নিজেদেরকে আমাদের টাইমে বলেও আসছেন। একটা সমস্যা আছে, আজকেই এক ভদ্র দিয়েছিলেন, তার একটা জমির টাকা পেয়ে গেছেন, আর একটা জমি কোর্ট কেসিং বলে, তার বাড়ি একটু পাশের ব্যক্তি কেস করে দিয়েছে, তার পাশে একটা রাস্তা নিয়ে সমস্যা আছে, টাকাটা ছাড়তে পারছি না, 3 বছর আমাকে চিকিৎসার জন্য যেতে হবে, কিন্তু কোর্ট কেসের স্ট্যাটাস কি আমাকে জানতে হবে, কোর্ট কেস কি বলছে জানতে হবে, না হলে পেমেন্ট করতে পারছি না, ওখানে আমরা আটকে গেছি। তো উনি বলছেন যে আমরা টাকাটা পাবো এটা আমরা নিশ্চিতভাবে জানি, কিন্তু আমার যেটা হচ্ছে যে আমরা চাইও যে রাস্তাটা তৈরি হয়ে যায়, টাকাটাও আমাকে দিতে হবে, টাকাটা পেলে আমি আমার কাজটা করতে পারবো, তার চিকিৎসার ব্যাপার আছে বা অন্যান্য বাড়িতে টাকাটা দরকারের জিনিস, সেটা করতে পারবো। এবং সেগুলোর ক্ষেত্রে আমরা আইনি পরামর্শ নিচ্ছি যে কোর্টের এই পজিশন আছে, এই ক্ষেত্রে আমরা টাকাটা কীভাবে ছেড়ে দেবো। এইভাবে চেষ্টা করে আমরা যত দ্রুততা সম্ভব দ্রুততার সঙ্গেই টাকাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি। তার কারণ হচ্ছে আপনাদের অকুণ্ঠ সহযোগিতাতে আমরা এই কাজটা করতে পারছি। এখন কোন জায়গায় জমি অধিগ্রহণ হচ্ছে, কেন মুর্শিদাবাদে হয়েছে? আমরা জমি কিনছি, 13 আইন করা যায় না বলে অনেক জায়গায় জমি কিনছি, 13 আইন প্রয়োগ করে আমরা কোনো জায়গায় জমি অধিগ্রহণ করতে পারি, যেহেতু রুল ফ্রেম হয়। এই জটিলতার জন্য ভারতবর্ষকে বাংলা কথা বলছি, আপনারা শোনেন, অনেক কিছু জানাবেন, আমরা জানতে চাইছি। আরে আইনের সমস্যা থাকে তার জন্য ব্যবস্থা করতে হবে, অনুরোধ করছি দয়া করে শুনে নিন। কোন জমি হারা ব্যক্তি আস্তে আস্তে তাদের কথা বলতে আপনি আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে কথা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী 11 ক্ষমতা আসার পরই তিনি সারা দেশ সারা রাজ্যে ঘোষণা করলো পশ্চিমবাংলা 13 আইন বাস্তবায়িত হবে। কমিটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত আমরা যেগুলো বলে আসছি, ঠান্ডা ঘরে বসে যেগুলো আমাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে, তারপরে যে কাজ হচ্ছে সেটা ঠান্ডা ঘরের মতোই। আমার একটা প্রশ্ন, ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ কোন আইনে দেওয়া হচ্ছে?
ক্ষতিগ্রস্ত মানুষের তালিকায় কারা ক্ষতিগ্রস্ত? ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে জমির যে রেট, তার সিস্টেম কি? ক্ষতিগ্রস্ত তালিকায় কনস্ট্রাকশন যারা, তাদের সিস্টেম কি? এগুলো আপনার মানুষ জানতে চায় আইন মোতাবেক। আমরা যেগুলো দেখছি আমাদের কাছে যে রেকর্ড, একটা মাটির ঘর 100% চলে গেছে, সে পেয়েছে 70,000 টাকা। ওই মাটির ঘরের পিছনে 5% সে পেয়েছে 90,000 টাকা। ওই মাটির ঘরই আরেকজনের চলে গেছে, সে পেয়েছে 4,95,000 টাকা। তাহলে একটা মাটির ঘরের রেট কত? টালির ঘর, টিনের ঘর, একটা মার্বেল লাগানো ঘর সে পেয়েছে 900 টাকা স্কয়ার ফুট। একটা ভাঙা হোটেল সে পেয়েছে 4200 টাকা স্কয়ার ফুট। অ্যাকচুয়ালি ঘরের রেট কত? এরকম অনেক সমস্যা আছে। একটা মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, সে অফিসে এসে তার জমির শ্রেণী পরিবর্তন করতে পারছে না, সে করছে ব্যবসা। একটা মানুষ দীর্ঘদিন ধরে আসছে, তার রেকর্ড পরিবর্তন হচ্ছে, এরকম অনেকও খবর আছে। সেই সাথে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের তালিকা। সেখানেও ব্যাপক গরমিল, যেগুলো আমরা বারবার জানিয়ে এসেছি। ক্ষতিপূরণের তালিকা যেটা উনি দিলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের হিসাব যেটা দিলেন, আমি মনে করি অন্তত আলোচনার আন্তরিকতার পার্সেন্টেজ বেড়েছে। যদি পার্সেন্টেজ না বাড়তো আমাদেরকে কপি করে টাকা হতো না। আমি সারেন ধরে যে একটা জিনিস, 16 লক্ষ টাকা একটা শূন্য বাদ দিয়ে 1,60,000 টাকা পেমেন্ট হয়েছে, আমাদের কাছে কপি আছে, শুধু হাতে লিখে। আপনারা কি ঘটেছে যদি একটু দেখতে চান, আপনারা খুব পরিষ্কার হয়ে যাবেন আপনার মাটিতে কি ঘটেছে আর কি। সেখানে দাঁড়িয়ে আমরা চাই, সভাপতি সাহেব যেটা বললেন, 24 তারিখে আমাদের একটা ডেট আছে। সভাপতি সাহেব তিনি নিশ্চয়ই তার নলেজ আছে, ভিডিও সাহেব খুব আন্তরিকভাবে আমরা যতবার বসেছি এই ভিডিওকে পেয়েছি, সত্যিকারেরই তিনি মন থেকে চাইছে যে নিষ্পত্তি হোক। অনুরোধ করব জেলা প্রতিনিধির কাছে, আমরা কারোর পাতা ফাঁদে এখনো পা দেইনি। আমরা এটা নিয়ে রাজনীতি করতে চাই না, এটা নিয়ে আমরা লড়াই করতে চাই না। আমরা শুধু চাই ক্ষতিগ্রস্ত মানুষের তালিকায় কারা, তাদের ক্ষতিপূরণ একটা কমিটি, অ্যাডাপ কমিটি তৈরি করে, যেটা হওয়ার কথা বারবার বলেছিল, সেরকম একটা কমিটি তৈরি করে হোক এবং মন খুলে আলোচনা হোক। এর নিষ্পত্তি নিশ্চিত হবে এবং খুব সম্ভবত তাড়াতাড়ি এর সমাধান সূত্র বেরিয়ে আসবে। আর এটা নিয়ে যদি বেশি কিছু দেখা দেখির বিষয় থাকে, নিশ্চিত অসংখ্য প্রমাণ যেটা আছে আধিকারিকদের আমাদের কাছে আছে, নিশ্চয়ই সেগুলো আমরা দেখাবো আর কি। আমাদের অপরাধ কোথায়? আমার তো 2009 সালে নোটিফিকেশন হয়েছে এই রাস্তাটা সম্প্রসারণ হবে, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। 2011 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছে, সার্ভে এবং মাপজোক ইত্যাদি ইত্যাদি বহু কাজ 11 সাল থেকে আরম্ভ হয়েছে। সমস্ত কাজে আমরা সহযোগিতা করেছি, কিন্তু তার পরবর্তীতে 2014 সালের শেষের দিকে যখন কম্পেনসেশন দেওয়া শুরু হয়েছে, একেবারে মিনিমাম কিছু ভিক্ষা দেওয়ার মতো পয়সা দিয়ে মানুষের চোখে বন্ধ রেখে আপনারা এই কাজটা সম্পন্ন করতে চেয়েছিলেন। আমরা যখন কিছু অল্প এবং অর্ধশিক্ষিত মানুষ বুঝলাম যে টোটালি আমাদের এই সম্পদগুলোকে লুট করতে আপনারা প্রয়াস চালাচ্ছেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা যখন আমরা বুঝলাম, তখন আমরা এই কমিটি তৈরি করলাম। এবং কিভাবে লুট করা হয়েছে, কিভাবে প্রতারণা করা হয়েছে, সেটা আমার সম্পাদক মহাশয় কিছু কথা বলেছেন। আমরা যখন এই প্রতারণার শিকার হয়ে ডিএম সাহেবের কাছে, এনএইচ এর কাছে, বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি, এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। 2014 সালে যখন ফার্স্ট কম্পেনসেশন দেওয়া শুরু হয়েছে, তার আগে 2013 সালে মনমোহন সিং এর নেতৃত্বে পার্লামেন্টে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রেশ অ্যান্ড ফেয়ার কম্পেনসেশন অ্যাক্ট তৈরি হয়েছে। 14 সালে
কম্পেনসেশন দেওয়া হচ্ছে, 13 আইন অলরেডি আমরা পেয়ে গেছি, সেটাকে বাস্তবায়িত কেন করা হয়নি? এবং যাদেরকে পয়সা দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, নদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে এবং উত্তর চব্বিশ পরগনা থেকে যে কত কর্মী আছে, এটা আমরা অক্ষর অক্ষরে তার প্রুফ দিয়ে রেখে দিয়েছি। এবং সেই প্রুফটাই যে আপনারা যে প্রতারক, সেই প্রমাণটাই আমরা দিয়েছি। এবং তারা স্বীকার করেছে যে সত্যি প্রচুর কর্মী আছে। তার পরবর্তীতে আমরা দেখেছি যে এই বিষয়ে সমস্ত কিছু অবগত করানোর পরেও তারা যখন বলেছে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তীতে বসবো এবং এর শান্তিপূর্ণ সুস্থ সমাধান করার চেষ্টা করব, সেটা সেই ঠান্ডা করে বসে ওই কথাটি বলে আমাদের ঘুম পাড়ানো গান শুনিয়ে বিদায় দিয়েছে। তার পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা তার পরবর্তীতে একাধিকবার বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি। তখন ম্যাডাম অন্তরাচার্য নিএম সাহেব ছিলেন, আমার ডেপুটেশন দিতে গিয়েছি, কপি রিসিভ করেছেন, কিন্তু নির্দিষ্ট দিনে তিনি ডেপুটেশন না নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন। এবং বর্তমান ডিএম সাহেব যিনি আছেন, তিনিও একই কাজ করেছেন। আমরা এনএসকে ডেপুটেশন দিয়েছি, তিনি ডেপুটেশন কপি রিসিভ করেছেন এবং নির্দিষ্ট দিনে তিনি বলেছেন যে তার পক্ষ থেকে অফিসের অন্য আধিকারিকরা বলেছেন তিনি দিল্লিতে চলে গেছেন। কেন এই সমস্ত কাজগুলো করা হয়েছে? আজকে আমাদের যে যন্ত্রণার জন্য একাধিকবার আপনাদের দরবারে গিয়েছি, আপনারা সেটাকে কর্ণপাত করেননি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মন গড়া এই সাধারণ অশিক্ষিত অল্প শিক্ষিত মানুষগুলোকে চোখে ধুলো দিয়ে কার্যসিদ্ধি করার চেষ্টা করেছেন। সেটা আমরা 10 বছর ধরে বলার চেষ্টা করেছি, কোনোভাবে সেটাকে কর্ণপাত করা হয়নি। কি এমন ঘটনা ঘটলো যে আজকে আপনারা এখানে এলেন এবং মনে হলো আপনাদের কথা শুনে কোনো সমস্যা নেই, অনেক সহযোগিতা আপনারা করেছেন, আর একটু সহযোগিতা করলেন এটা পরিষ্কার হয়ে যাবে। বিষয়টা এই জায়গায় নেই। আমরা চাই 2013 ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যেটা আছে সেটাকে নিয়ে, তার যে প্যাকেজ আছে এটাকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হবে। শুধু ভ্যাকান্ট ল্যান্ড নয়, কনস্ট্রাকশন আছে, বিজনেস আছে, শিল্প কারখানা আছে এবং পিডব্লিউতে যারা আছে, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 2013 মধ্যে প্রত্যেকটা কথা উল্লেখ করা আছে। এই বিষয়গুলোকে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে হবে। আমি মনে করি এটাকে নিয়ে যদি পূর্ণাঙ্গ আলোচনা হয় তবেই সেদিন বুঝবো আপনাদের আন্তরিকতা আছে এই রাস্তাটাকে ডেভেলপমেন্ট করার জন্য। আমার বক্তব্য, আপনারা 2013 সালের আইনে যদি আমাদের ক্ষতিপূরণ না দেন, আপনারা রাস্তা করতে পারবেন না।